তো আমরা নত্যবিধান আলোচনা করব। তাহলে মাতৃভাষা বইয়ের আমরা প্রথম ৭২ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। চমৎকার একটি বই আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে সাজানো, মুখস্থ না করে যেন কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারেন। এই বিষয়টা আপনাকে আরেকটা কৌশল দিয়ে শেখানো হয়েছে, এটাও আপনি শিখতে পারেন এই কৌশলটা দিয়েও। কৌশলটা কি? এটা কৌশল, এই কৌশলটা হচ্ছে এই যে তিনটা বর্ণ ঋষির, যেটা বানানো হয়েছে ঋষির, এটাকে আমরা নায়িকা বলছি। আর যে বর্ণগুলো আমাদের স্বরবর্ণ এবং ক বর্গ এবং প বর্গ এবং হ অন্তস্থ অন্তস্থ অনুস্বর, এগুলোকে আমরা নায়ক বর্ণ বলছি। তার মানে প্রথম তিনটা বর্ণ, যে বর্ণ প্রথমে আপনাকে খুঁজতে হবে, প্রথমে আপনাকে খুঁজতে হবে যে এই তিনটা বর্ণ আছে কিনা। এই তিনটে বর্ণের নাম আমরা নায়িকা বর্ণ দিছি। আবার এই যে ঋষির শুদ্ধি ক হয়, স্বরবর্ণ ক বর্গ প বর্গ হ অন্তস্থ অনুস্বর, এগুলোকে আবার নায়ক বর্ণ বলছি। অর্থাৎ নায়িকা এবং নায়কের কি আছে, সম্পর্ক হয়। সিনেমায় দেখি যে প্রথমে নায়িকার সাথে কি হয়, নায়িকার সাথে নায়কের একটা কি হয়, মিল হয়, এবং তারা সিনেমার শেষে কি হয়, এদের মিলন হয়, নায়ক নায়িকার মিলন হয়। এই কারণে নায়িকা বর্ণের পরে যে নায়ক বর্ণ পান তাহলে মূর্ধন্য ব্যবহার করবেন। রুলটা আরো সহজ করে দিলাম। তাহলে দেখেন, তাহলে আমরা আরো সহজ করে শিখলাম। তাহলে নারায়ণ, দেখেন নারায়ণ, আমরা নায়িকা বর্ণর নাম দিছি কি, রি, র এবং মূর্ধন্য। তা ঋষি রক্ষা করছে। তাহলে এই যে এই তিনটা হচ্ছে আমাদের নায়িকা বর্ণ। এরপরে যদি আপনি নায়ক বর্ণ পান, নায়ক বর্ণ আমরা জানি ক বর্গ প বর্গ হ অন্তস্থীয় এই বর্ণগুলো পান, তাহলে মূর্ধন্য হবে। তাহলে আমরা দেখতেছি, আমরা প্রথমে নায়িকা বর্ণ পাইছি র, তারপরে আকার পাচ্ছি স্বরবর্ণ, তারপর অন্তস্থীয় আমরা পাচ্ছি নায়ক বর্ণ। তার মানে কোনো কথা নেই, যদি নায়িকা বর্ণের পর নায়ক বর্ণ থাকে তাহলে আমাদের মূর্ধন্য হবে। ওই জিনিসটা আপনাকে আরো বোঝানোর জন্য একটা কৌশল এখানে ব্যবহার করা হয়েছে বইয়ে, যেন আপনার মস্তিষ্কে সহজ করে আরো ঢুকে। তাহলে নায়িকা এবং নায়ক বর্ণ দিয়েও আপনি শিখতে পারেন। আর গুন্ডা বর্ণটা কি, এই যে এই বর্ণগুলো বাদ দিয়ে বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এগুলোকে গুন্ডা বর্ণ বলতেছি। একটু উদাহরণ দিই তাহলে আরো একটু সহজ হবে। ধরেন আপনাকে রসায়ন বানানটা দিলাম, র সায়ন, আপনি দেখতেছেন র হচ্ছে আপনার নায়িকা বর্ণ। ওকে, নায়িকা বর্ণ আমি পাইছি, কিন্তু স কি, স আমাদের কিন্তু কোনো জায়গায় নেই, আছে কোনো জায়গায় কিন্তু নেই। আমরা জানি নায়ক বর্ণগুলো হচ্ছে সকল স্বরবর্ণ, সকল ক বর্গের বর্ণ, সকল প বর্গের বর্ণ এবং এই চারটা বর্ণ হ অন্তস্থীয় এবং অনুস্বর। তার মানে আমরা দেখতেছি যে দন্তাস্ব কিন্তু কোনো জায়গায় আমাদের নায়ক বর্ণ হিসাবে নাই। তার মানে আমরা এখানে বুঝে ফেললাম যে এই নায়িকার ভিতরে কে ঢুকে গেল, নায়ক ঢুকে গেল। তার মানে কি এটা গরমিল হয়ে গেল। কোনো নায়িকা, সিনেমার কোনো মেয়ে যদি নায়িকার চরিত্র পালন করে, তার ভিতরে কিন্তু কি, সে কিন্তু নায়ক ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না। কিন্তু নায়িকা যদি নায়ক ব্যতীত অন্য কাউকে ভালোবাসে, তাহলে কিন্তু সে আর নায়িকা থাকে না, সে হয়ে যায় কি, সে ভিলেন নায়িকা হয়ে যায়। এই কারণে যখনই আপনি অন্য কোনো বর্ণ পাবেন, সেক্ষেত্রে আপনি আর মধ্যাহ্ন ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে রসায়ন বর্ণটা, যেহেতু এই যে দন্তাস্বটা নায়ক বর্ণ নয়, নায়ক বর্ণ না হলে কি, সেটাকে গুন্ডা। তার মানে কোনো মেয়ে যদি নায়ক ব্যতীত অন্য কারো প্রেমে পড়ে যায়, গুন্ডার প্রেমে পড়ে যায়, তাহলে কিন্তু তার নায়িকা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এই কারণে রসায়ন বানানটা তখন দন্তান্ন হবে। ঠিক আছে, এরপরে সে অন্য কাউকে ভালোবাসার পর যতই সে কি অন্য কোনো নায়ক বর্ণ আসে, কোনো লাভ নেই। একবার যদি কোনো গুন্ডা বর্ণ ঢুকে যায়, তাহলে সেখানে দন্তান্ন হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চমৎকারভাবে শিখে ফেললাম। এখন দেখেন, এগুলোর এমসিকিউগুলো আপনি এখন পারবেন। আমরা এখন উদাহরণ দিই, তাহলে আপনি খুব চমৎকারভাবে পাবেন। আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি, আপনার প্রত্যেকটাই পারবেন এখন, কোনো সমস্যা নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে। ওকে, কি আসছে, অগ্রহায়ণ। আমরা একটু ভেঙে নিই, অ গ্রো হা অন্তস্থীয়। এখন দন্তান্ন হবে না মূর্ধন্য হবে, এই তো দন্তান্ন হবে না মূর্ধন্য হবে। তা আমরা প্রথমে আমাদের দেখবো নায়িকা বর্ণ। নায়িকা বর্ণ আমরা জানি তিনটা, রি বর্ণ, র বর্ণ এবং মূর্ধন্য বর্ণ। তার মানে ওকে, আমাদের র বর্ণটা আছে এখানে। আচ্ছা, তারপর কি পাচ্ছি, তারপর হ পাচ্ছি, তারপর আকার পাচ্ছি, তারপর অন্তস্থীয় পাচ্ছি। তার মানে এই তিনটা বর্ণই কিন্তু নায়ক বর্ণ। দেখেন নায়ক বর্ণে এই তিনটা বর্ণই আছে, কারণ আমরা জানি যে ক বর্গ, প বর্গ, হ অন্তস্থীয় আর স্বরবর্ণগুলো হচ্ছে আমাদের নায়ক বর্ণ। তার নায়িকার পরে আমরা সবগুলো পেয়েছি নায়ক বর্ণ পাইছি। তার মানে কোনো কথা নেই, এখানে মধ্যাহ্ন হবে, দন্তান্ন হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে যেখানে দন্তান্ন আছে সেখানে ভুল হবে। তাহলে অগ্রহায়ণ বানানটা 100% ভুল, যেহেতু দন্তান্ন আছে। তাহলে অগ্রহায়ণটা আমাদের এই যে মধ্যাহ্ন হবে, এই যে মধ্যাহ্ন আছে, আর এটা বানানটা ভুল আছে, এটা বানানটা ভুল আছে। তাহলে অগ্রহায়ণ বানানটা মধ্যাহ্ন হবে, দন্তান্ন ভুল। একইভাবে আমরা এটা আগে শিখে ফেলছি যে নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ, এটা 17তম শিক্ষণ নিবন্ধন পরীক্ষায় আসছে। আমরা জানি রেপের পরে মধ্যাহ্ন হবে। আমরা জানি রেপ আছে, রেপ হচ্ছে আমাদের নায়িকা বর্ণ। এরপরে আমরা জানি যে আমাদের নায়ক বর্ণ যদি হয় তাহলে মধ্যাহ্ন হবে। তাহলে পূর্বাহ্ন বানান এটা। আর অপরাহ্ন বানানটা কেন ভুল, কারণ রয়ের পর তো আমরা জানি নায়িকা বর্ণের পর যদি নায়ক বর্ণ পায় তাহলে তো মধ্যাহ্ন হবে, কিন্তু আছে কি এখানে দন্তান্ন আছে, তার মানে এটা ভুল। সায়াহ্ন বানানে মধ্যাহ্ন হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এখানে কোনো নায়িকা বর্ণই নেই। মধ্যাহ্ন বানানে মধ্যাহ্ন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে কোনো নায়িকা বর্ণই নেই। তার মানে এটাও ভুল, এটাও ভুল, এটাও
এইটা ভুল, শুধুমাত্র এটা রাইট হবে। তো এভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্নের সমাধান আশা করি পেয়ে যাবেন। এগুলো সব পারার কথা, সব পারার কথা। তারপরে যদি কোনোটা না পারেন তাহলে অবশ্যই আপনি আগামীকাল যে আমাদের ক্লাস আছে নত্যবিধানের উপর, সেখানে আপনি অবশ্যই বুঝে নিতে পারবেন। এই বানানটা একটু শিখাই, দেখেন এই বানানটা যেমন কালকে আমরা কিন্তু এই বানানটা সবাই আমরা ভুল শিখছি। যেমন 24 পরগনা জেলায় কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি জন্মস্থান ছিল। কেউ কি বলতে পারবেন পরগনা বানানটা কেন? কারণ নিয়ম অনুপাতে কিন্তু মূর্ধন্য হওয়ার কথা। দেখেন রয়ের পরে কি আছে? গ আছে। তাহলে আমরা জানি রয়ের পর যদি ক বর্গ থাকে, ক খ গ, তাহলে কিন্তু মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু মূর্ধন্য না হয়ে এখানে দন্তান্ন হবে। তাহলে নত্যবিধানে ভুল কোনটা? এটা ভুল। পরগনা বানানটা যদি এটা লেখেন তাহলে এটা ভুল হয়ে যাবে। নত্যবিধান অনুসারে কোন বানানটি ভুল? এই পরগনা বানানটা ভুল। কি হবে? দন্তান্ন হবে। তো এটার একটু ব্যাখ্যা দিয়ে দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এই যে শব্দগুলো আছে, পরগনা এটা কিন্তু তৎসম শব্দ নয়। আমরা জানি তৎসম শব্দ হলেই তো আমাদের মূর্ধন্য ব্যবহার হবে, তৎসম শব্দ হলে মূর্ধন্য ব্যবহার হবে, কিন্তু পরগনা শব্দটা দুঃখজনকভাবে তৎসম শব্দ নয়, এটা একটা ফার্সি শব্দ। তাহলে ফার্সি শব্দ হলে তো আর মূর্ধন্য হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আমাদের হবে সেটা দন্তান্ন। তারপর গৃহায়ন, এই শব্দটা কিন্তু একটা তৎসম শব্দ নয়, এটা ভুল। কেন ভুল? কারণ গৃহায়ন শব্দটা হচ্ছে একটা বাংলা শব্দ, এই কারণে এখানে দন্তান্ন হবে। অগ্রহায়ণ, অগ্রহায়ণ বানানটা প্রায় ভুল লেখে, অনেক বইও ভুল দেওয়া আছে অগ্রহায়ণ বানানটা, কিন্তু এটা দন্তান্ন হবে, মূর্ধন্য হবে না, কারণ অগ্রহায়ণ শব্দটা আছে বাংলা শব্দ। চিরুনি আমরা ভুল লিখি, চিরুনি বানানটা দেখবেন যে মূর্ধন্য দিয়ে লিখছি, এটাও ভুল, কারণ এটা একটা বাংলা শব্দ। কেরানি, এই কেরানি বানানটা এটা বাংলা শব্দ, ডিকশনারিতে দেখবেন যে এটা বাংলা শব্দ, এই কারণে এটা দন্তান্ন হবে। শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য হবে, তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেহেতু এগুলো একটাও পরগনা ফার্সি শব্দ, এই কারণে দন্তান্ন। গ্রহায়ণ বাংলা শব্দ, এই জন্য দন্তান্ন। অগ্রহায়ণ বাংলা শব্দ, এই জন্য দন্তান্ন। চিরুনি বাংলা শব্দ, এই জন্য দন্তান্ন। কেরানি বাংলা শব্দ, এই কারণে দন্তান্ন। চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম যে তৎসম শব্দের ক্ষেত্রেই শুধু মূর্ধন্য হবে, তৎসম ব্যতীত অতৎসম শব্দের ক্ষেত্রে অবশ্যই মূর্ধন্য হবে না, হবে দন্তান্ন। চমৎকার ভাবে মাতৃভাষা বইটি আমরা সাজিয়েছি। আশা করি যত ধরনের প্রশ্নের সমাধান আমরা করেছি মাতৃভাষা বইয়ের, একটা অসাধারণ বই। A to Z বইটি যদি পড়ে ফেলেন, এমন কোনো পরীক্ষা নাই যে আপনি প্রশ্নের কমন পাবেন। 100% প্রত্যেকটা প্রশ্নের কমন পাবেন, এর বাইরে আপনাকে একটা বিষয় পড়তে হবে না। আর যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে তো আমি বলেই দিব যে এই মাতৃভাষা বইটির বাইরে এতটুকু জিনিস জানলেই আশা করি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।